সুপ্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আয়োজনে, এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে চ্যানেলের কাছের পর্দা আমাকে দেখছেন তারা ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন সবসময়কার মতো, এবং চ্যানেলের সঙ্গেই আছেন। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনাটা আমি বিশেষ করে সবাইকে অনুরোধ করব আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য পুরোটা শেষ পর্যন্ত একদম, কারণ আজকের আলোচনাটা খুবই সিগনিফিকেন্ট এবং খুবই রেলেভেন্ট এবং খুবই প্রয়োজনীয় অফকোর্স। কারণ এই বিষয়টি সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু আমরা কথা বলি না, কারণ আমাদের প্রশ্ন করবার সেই শব্দগুলো নেই। হয়তো আমরা প্রশ্ন করতে জানি না এই ব্যাপারে, কিন্তু আমরা জানি এটা কিছু একটা পরিবর্তন করছে আমাদের মধ্যে প্রতিনিয়ত প্রতিদিন, প্রতিটা সময়, প্রতিটা ক্ষেত্রে, এবং এটা নিয়ে আমাদের উদ্বেগ তৈরি হয় কিছু কিছু সার্টেন জায়গাতে। কিন্তু আজকে আমরা চেষ্টা করব পুরোটা এক্সপ্লোর করার জন্য। পুরোটা তো পারবো না, অনেকটাই, এবং সেই জন্যে যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি অফকোর্স এই ব্যাপারে একজন স্পেশালিস্ট, এবং তিনি বিশেষ করে যদি এখন বলতে চাই পরিচয়ের ক্ষেত্রে, তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে একটি বিশেষ জায়গাতে এবং খুব গুরুত্বপূর্ণ জায়গাতে তিনি দায়িত্বপ্রাপ্ত আছেন, এবং তিনি কাজ করছেন বিশেষত টেকনোলজি অফ হেলথ। অর্থাৎ সে ফর এক্সাম্পল, আমরা যদি কোনো একটা অ্যাপের কথা বলি, আমরা যে ফিডব্যান্ড ইউজ করি, এই ধরনের ডেভেলপমেন্টগুলোতে তিনি তার মেধা খরচ করে থাকেন, এবং তিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে বলেছি শুরুতে সিঙ্গাপুরের একটি অজমরন হসপিটালে, এবং সেই সঙ্গে তিনি একজন গবেষক, তিনি একজন বিজ্ঞানী, ডক্টর মশিউর রহমান। স্যার, আই হ্যাভ লট অফ থিংস গোয়িং ইন মাই মাইন্ড। আমি আসলে কোথা থেকে শুরু করবো, কোথায় শেষ করবো আমি জানি না। আমরা কথা বলছি কৃত্রিম বুদ্ধিমত্তা, হ্যাঁ, উইচ ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, এটা নিয়ে স্যার আমাদের অনেক অনেক কৌতূহল আছে, এবং আমি আমার চাকরি থাকবে কিনা সেটাও আমার একটা প্রশ্ন আসলে। সেটা আমাকে রিপ্লেস করবে কিনা, এবং খুব শীঘ্রই এটার সেকেন্ড ভার্জন চলে আসছে, সেকেন্ড নেক্সট স্টেপ, সেগুলো সম্পর্কে জানবো। স্যার, আপনি শুরুতে আমাকে উত্তরটা দেন যে স্যার চাকরি কি রিপ্লেস হবে কিনা এর দ্বারা? অবশ্যই চাকরি তো কিছু হবেই। আমি একটা ছোট্ট ডাটা নিয়ে শেয়ার করি প্রথমে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তারা একটা ডাটা দিয়েছে যে আমাদের প্রায় 170 মিলিয়ন স্যার ওকে নতুন জব সৃষ্টি হবে সারা বিশ্বে 2030-এর মধ্যে। 30 মানে আজ থেকে 5 বছরের মধ্যে চলে যাবে স্যার। অর্থাৎ এই 170 মানে প্রায় 17 কোটি নতুন চাকরি তৈরি হবে। এই চাকরিটা অবশ্যই যারা বর্তমানে আছে তারা আপ স্কিল হবে, আবার নতুন যোগ হবে, আবার কিছু কিছু চাকরি হারাবে আর কি। তো মনে করা যাক আমাদের 2030-এ সারা বিশ্বে 100 জন লোক কাজ করে। এই 100 জন লোকের মধ্যে চাকরি হারাবে হচ্ছে 10 জন। 90 জনের থাকবে। 90 জনের থাকবে। হ্যাঁ, এই 90 জনের মধ্যে আপনার 60 জন হচ্ছে নতুন জব তৈরি হবে। ওকে, হ্যাঁ, 90 এর মধ্যে, আর বাকি যে 30 বাকি থাকছে 30, সেই 30 হচ্ছে আপ স্কিল হবে, মানে আপগ্রেডেড হবে। তা মানে হচ্ছে যে সবাই যেভাবে আমরা ভাবছি যে জব হারাবো, আসলে জব হারাবার সংখ্যা অবশ্যই আছে, কিছু কিছু জায়গা অবশ্যই ইম্প্যাক্ট ফেলবে, কিছু কিছু জায়গা আপনার জব হয়তো হারাবে। আই এম ভেরি মাচ টেন্স স্যার আমাকে নিয়ে, কারণ হতে পারে কি কিছু কিছু জায়গা হারাবে। যেমন হচ্ছে এন্ট্রি লেভেলে যে সমস্ত কাজগুলো, যেমন ছোট একজন ডিজাইনার, সে লগো তৈরি করে, একেবারে এন্ট্রি লেভেলে, সে হয়তো বা ডিপ্লোমা পাস করে একটা জবে ঢুকেছে, তো সে তার হয়তো বা একটা জব হারাবার সম্ভাবনা রয়েছে। কিন্তু অপরদিকে আপ স্কিল করা যারা ডিজাইনের কাজ করে, তারা হয়তো বা আরেকটু ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ওই জায়গাতে হয়তো বা তার আরো স্কিল ডেভেলপমেন্ট নিয়ে তারপর সে আরো বেটার ইমপ্রুভমেন্ট হবে। তো সুতরাং আমি মনে করি যে জব হারাবার স্কোপ তো রয়েছে 10%, যেটা সেটা সম্ভাবনা রয়েছে, কিন্তু ওইখান থেকে কিভাবে আমি নিজেকে আপ স্কিল করে ভালো জায়গায় ঢুকবো, আবার নতুন নতুন যে জব তৈরি হচ্ছে সেই জায়গাগুলোতে আমি কিভাবে নিজেকে নিয়ে যেতে পারবো আর কি। ওকে স্যার, আরেকটি খুব ইম্পর্টেন্ট জায়গা আমি টাচ করতে চাই, সেটি হচ্ছে যে এআই কিভাবে আমাদের হেলথ ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করবে ফার্স্ট অফ অল, এবং এআই কিভাবে কাজ করে আসলে, এটা যে সরল বাংলায় যদি স্যার আমাদেরকে বলেন, কারণ অনেকে এখানে কৌতূহল আছে। আচ্ছা, প্রথমে একটু তথ্যগত আমি একটু কারেকশন করে নিই। আমি কাজ করেছি অমরন হেলথ কেয়ার নামে এটা। তো অমরন হেলথ কেয়ার আমরা অনেক জায়গায় কাজ করি। ব্লাড প্রেশার মেশিন এক ধরনের একটা আমরা যন্ত্র তৈরি করি, পাশাপাশি পেইন এবং অন্যান্য থার্মোমিটার আমাদের রয়েছে, ওজন মাপার মেশিন রয়েছে। অমরন হেলথ কেয়ারে বিভিন্ন ধরনের ইকুইপমেন্টগুলো থেকে যে সমস্ত ডাটাগুলো আমরা পাচ্ছি, সেই ডাটাগুলোকে আমরা কিভাবে মানুষের উপকার করা যায় সেটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে সেখানে আমি কাজ করি। আমি সিঙ্গাপুরে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে কাজ করছি। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন সেটাতে ব্যাক করি যে পুরো হেলথ কেয়ারে আমরা কিন্তু প্রচুর পরিমাণ তথ্য সংগ্রহ হচ্ছে। আপনি যাচ্ছেন, তারপর মেজারমেন্ট হচ্ছে,
তারপর আপনি এক্সরে করলেন কিংবা আপনি ব্লাড টেস্ট করলেন, এই ডাটাগুলো কিন্তু সব এক জায়গায় জমা হলো। ওকে। তারপর আপনি ফিটবিট ব্যবহার করছেন, অ্যাপল হেলথ ইউজ করছেন কিংবা যে কোনো ধরনের যে স্মার্ট ওয়াচগুলো ব্যবহার করছে, এখান থেকে প্রচুর কিন্তু তথ্য আমরা আসছে। তা এছাড়া আমাদের অনেকে ওষুধ তৈরি করার জন্য যে সমস্ত ড্রাগ ডেভেলপমেন্ট করা হয়, এই জায়গাগুলোতে প্রচুর কিন্তু আমাদের তথ্য আসছে। এখন এই তথ্যগুলোকে আমরা বিভিন্নভাবে যদি সংরক্ষণ করে সেখান থেকে একটা প্রযুক্তি বলে মেশিন লার্নিং। মেশিন লার্নিং একটা প্রযুক্তি, বিগ ডাটা একটা প্রযুক্তি। এই প্রযুক্তিগুলোকে ব্যবহার করে আমরা যখন এই হেলথ কেয়ারের বা স্বাস্থ্যসেবাকে যখন আমরা অ্যানালাইসিস করছি, তখন খুব সহজে কিন্তু অনেক কিছু করা সম্ভব হচ্ছে। একটা হচ্ছে প্রেডিকশন, অর্থাৎ আমি ফিউচারে কি কি অসুখ আমার হতে পারে, প্যান্ডেমিক হবে কি না। তারপর হচ্ছে ওষুধ ডেভেলপ করতে আগে যেখানে আমাদের প্রায় 5 বছর 6 বছর লাগতো, সেটা আমরা সংক্ষেপে করে নিয়ে আসতে পারছি। এবং জেনেটিক্যাল পার্সোনালাইজ মেডিসিন করা সম্ভব হচ্ছে, যেটা একেবারে আপনার জন্য। মনে করা যাক আপনি যদি কোনো একটা রোগী যদি বাংলাদেশের রোগী হয় এবং কোনো একটা রোগী যদি দক্ষিণ আফ্রিকায় হয় কিংবা কোনো একটা রোগী যদি আমার দক্ষিণ আমেরিকা হয়, প্রতিটা রোগীর কিন্তু একই ডিজিজে হলেও তাদেরকে কিন্তু আলাদা আলাদাভাবে ট্রিট করতে হবে, কেননা তাদের জেনেটিক্যাল প্রোফাইল আলাদা। সুতরাং এই পার্সোনালাইজ মেডিসিনের জায়গাগুলোতে এই প্রযুক্তিগুলো প্রচুর কাজ করবে এবং ওইগুলোকে আমরা সব কিছু মিলে আমরা বলছি যে এআই ফর হেলথ কেয়ার। রাইট স্যার, আপনি খুব সুন্দর করে বললেন, কিন্তু এই জিনিসটা অনেক জটিল স্যার। মানে জটিল অবশ্যই, কারণ হচ্ছে যে এত ডেটা, ফার্মাসিউটিক্যালস কোম্পানির ডেটা এবং হচ্ছে হাসপাতালের ডেটা, হাজার হাজার কোটি কোটি রোগী স্যার, এবং সেগুলোকে একত্র করে সে একটা অ্যাকিউরেসি দিয়ে একটা রেজাল্ট বের করে দিচ্ছে, হুইচ ইজ আ থ্রেটনিং থিং ফর আস অলসো ইন দি আদার সাইড, ইজ ইট? আমি জিজ্ঞেস করতে চাই। থ্রেটেনিং বলতে আসলে ডাটা সিকিউরিটি একটা বড়, যেমন আমার ব্যক্তিগত তথ্য, আমার জেনেটিক্যাল তথ্য যদি কোনো কারণে অন্যের ভুল মানুষের হাতে চলে যায়, সেটা হয়তো বা আমার জন্য ক্ষতিকর হবে আর কি। তো সেজন্য ডাটা সিকিউরিটি খুব গুরুত্বপূর্ণ, এবং ডাটা সিকিউরিটির মধ্যে তথ্যটা আমি ঠিকমতো ঠিক জায়গায় সংরক্ষণ করতে পারলাম কিনা, এবং আমার তথ্যটা ভুল মানুষ অ্যাক্সেস করতে পারছে কিনা বা ভুল মানুষ করে ফেললো কিনা, এই জায়গাটাতে প্রচুর আমাদের কাজ করতে হয়। তো সেজন্য ডাটা সায়েন্টিস্ট কিংবা ডাটা সিকিউরিটির লোকজন প্রচুর এটা নিয়ে কাজ করে, যে কারণে অবশ্যই এখানে অনেক কাজ হচ্ছে এবং করছে। So they say the true thing যে a great power comes with a great responsibility. আমাদেরকে সিকিউরও করতে হবে আসলে। ওকে, সিকিউর করতে হবে। এবং এআই এর ফলে কি কপিরাইট থাকবে, মানে যদি জিজ্ঞেস করি? হ্যাঁ, এআই নিয়ে একটা সবথেকে থ্যাংক ইউ, এই প্রশ্নটা খুব চমৎকার। কারণ আমরা যে এআই দিয়ে বিভিন্ন লগো তৈরি করলাম, মনে করা যাক আমি যে বললাম যে আমি আমার কোম্পানি একটা লগো তৈরি করে দাও, কিংবা আমি এআই কে দিয়ে একটা কবিতা লিখে নিচ্ছি, এআই কে দিয়ে একটা গান লিখে নিচ্ছি, গাইতেও তো পারছি। হ্যাঁ, তো এখন এটা কপিরাইট কিভাবে হবে, এটা নিয়ে আসলে বেশ একটা ডিবেট ছিল। তো এই জায়গাটা কিছুটা হলে পরিষ্কার হয়েছে, সেটা আমেরিকা কিছুদিন আগে কপিরাইটের ব্যাপারে ঘোষণা যেটা দিয়েছে, ওদের এটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। তারা বলছে যে আমি যদি শুধুমাত্র এআইকে দিয়ে কোনো কিছু তৈরি করে নিই আর কি, শুধুমাত্র এআইকে দিয়ে, এখানে আমাদের মানুষের কোনো ইনভলভমেন্ট নাই, তাহলে এটা আমাদের কপিরাইট হবে না। অর্থাৎ মনে করা যাক আমি বললাম যে আমাকে কাপের ডিজাইন করে দাও, এআইকে বললাম তুমি জাস্ট আমাকে কাপের ডিজাইন করে দাও, এআই আমাকে কাপের ডিজাইন যদি করে দেয়, সেই জিনিসটা কিন্তু কপিরাইট করা যাবে না। কিন্তু এখানে আমেরিকার কপিরাইট ল যেটা বলছে, কিন্তু যদি কোনো কিছুতে মানুষের ইনভলভমেন্ট থাকে, সৃজনশীলতা প্রয়োগের জায়গা থাকে, সেই জায়গাটাতে কপিরাইট করা যাবে। অর্থাৎ মনে করা যাক আমাকে লগো ডিজাইন করে দিল, আমি তখন তাকে বললাম যে না, লগোটা তুমি এই কালার করো, এখানে এটা চেঞ্জ করো, ওই জায়গায় চেঞ্জ করো। এখানে মানুষের তার সৃজনশীলতা ব্যবহার করছে, এই সৃজনশীলতা ব্যবহার করার কারণে সেটা কপিরাইটেড হবে। ওকে, সেজন্য যেটা খেয়ে হিউম্যান ইন্টারভেনশন আছে কিংবা সৃজনশীল মননটা ব্যবহার করা হয়েছে, সেই জায়গাগুলো আমাদের কপিরাইটেড হবে। আরেকটা হতে পারে, সেটা হচ্ছে হাইব্রিড। যেমন মনে করা যায়, হাইব্রিড বলতে বোঝাচ্ছি যেমন সিনেমা আমি তৈরি করলাম, কিন্তু সিনেমার তৈরি করার সময় আমি এআই কিছু অংশ নিলাম, আমিও কিছু অংশ করলাম, আবার এআইকে দিয়ে আমি কিছু কিছু অংশ তৈরি করে নিলাম। সেই জায়গাগুলোতে যখন হাইব্রিড হবে, অর্থাৎ মানুষ এবং এআই উভয় মিলে যখন তৈরি করতে পারছে, এই জায়গাটাতেও কপিরাইটেড করা যাবে। অর্থাৎ আমি এআইকে নিয়ে আমি যে যদি কোনো কিছু দৃশ্য বা কিছু আর কি, যে কোনো কিছু, যেমন আমি এবার যে বইটা লিখলাম কৃত্রিম বুদ্ধিমত্তার উপর, এই বইটা কিন্তু হাইব্রিডের, কারণ আমি নিজে লিখেছি, কিন্তু আমি কিন্তু এআই এর অনেক হেল্প নিয়েছি, বিভিন্ন তথ্যগুলোকে
সে এনে দিয়েছে, আমি সেই তথ্যগুলোকে সাজিয়েছি নিজের মতো গুছিয়ে, রেফারেন্সগুলোকে কালেকশন করে, কিন্তু লাস্টে কিন্তু কোয়ালিটি চেকিংটা আমাকে করতে হয়েছে। প্রুফ রিডিং আপনি করেছেন? হ্যাঁ, প্রুফ রিডিং আমাকে করতে হচ্ছে, কি কি অংশ থাকবে, পাঠককে কি কি পড়াবো বা কোন জিনিসটাকে জোর দিব, এমফাসিস দিব, এই জায়গাগুলোতে কিন্তু আমাকে ডিরেকশন দিতে হয়েছে, আমাকে বোঝাতে হয়েছে। এখানে আমার একটা কৌতূহল জানতে চাওয়া, সেটা হচ্ছে স্যার আপনি যখন ইন্টারঅ্যাক্ট করলেন এর সঙ্গে এই জায়গাটিতে বই লেখার ক্ষেত্রে, সেখানে ওর অ্যাকিউরেসি আপনার মূল্যায়ন কেমন আসলে, ও কতটুকু আপনাকে দিতে পেরেছে? বাংলার ব্যাপারে একটু পিছিয়ে আছে, ইংরেজিটা খুবই ভালো হয়। এখন নতুন যে সমস্ত ইঞ্জিনগুলো আসছে, যেমন আপনি ডিপসিকের নাম শুনেছেন, ডিপসিক একটা ওপেন সোর্সের একটা LLM, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এগুলোর অ্যাকুরেসি অনেক ভালো ইংরেজি কন্টেন্টের ব্যাপারে। তারপর বাংলার ব্যাপারে একটু পিছিয়ে রয়েছে, কারণ আমাদের যে বাংলার যে LLM তৈরি করবার জন্য ডাটার পরিমাণটা কম। কিন্তু আমি আমার বই লেখার ক্ষেত্রে আমি যেটা করেছি, আমার যত লেখা ছিল গত 20 বছর ধরে, আমি যে সমস্ত লেখাগুলো লিখছি, সেই লেখাগুলো আমি কিন্তু কম্পিউটারের ভিতর ঢুকিয়ে মেশিন লার্নিং দিয়ে আমি ট্রেন করেছি। সুতরাং কম্পিউটার জানে যে মশিউর কিভাবে লেখে। ওকে, আমার লেখার স্টাইলটা এআই স্যার, হ্যাঁ ওটা এআই, কিন্তু আমার এআই আর কি, তো আমি এটার নাম দিয়েছি মশিউর LLM। তো ওইটা দিয়ে তৈরি করা, যে কারণে কিছুটা বেটার সাধারণ অন্যান্য ডিপসিক বা ওপেন এআই থেকে। স্যার, সিন্স ইউ আর ওয়ার্কিং ইনটু দিস ইন্ডাস্ট্রি ফর 20 ইয়ার্স, আপনি তো অনেক চেঞ্জেস দেখেছেন, ট্রান্সফরমেশন দেখেছেন, আমাদের হেলথ ইন্ডাস্ট্রি অনেক গ্রো করেছে, সেই জায়গাটাও দেখেছেন। এখন উই আর এফিশিয়েন্ট টু মেক ভ্যাকসিনস কুইকলি, এবং হাউ ডু ইউ ইভ্যালুয়েট দিস হোল জার্নি? মানে আর উই অন টু দ্য রাইট সাইড ওর আর উই অন টু দ্য ডাউন সাইড? না, অবশ্যই আমরা তো মনে করি যে এটা একটা পজিটিভ। আপনাকে ছোট একটা উদাহরণ দিই, যেমন প্রোটিনের ডিজাইন, আপনি জানেন আমাদের অসুখ বিসুখ সমস্ত কিন্তু যে ওষুধগুলো আমরা খাই, সেটা জিনটা কি করে, প্রোটিনগুলোকে তৈরি করে, এবং এই প্রোটিনগুলো তৈরি করার জন্য বিভিন্ন ধরনের সিগন্যাল আমরা দিচ্ছি। এই প্রোটিনের স্ট্রাকচারগুলো আগে আমাদেরকে বের করতে হতো একটা প্রযুক্তি নাম হচ্ছে এক্স-রে ডিফ্রাকশন মিটার, অর্থাৎ সেটাকে একটা ক্রিস্টাল বানিয়ে আমাদেরকে বের করতে হতো। এক একটা প্রোটিনের স্ট্রাকচার বের করতে আমাদের ন্যূনতম হলে প্রায় 4 বছর 5 বছর লাগতো, এবং ব্যয়বহুল ছিল, ছিল। প্রচুর PhD স্টুডেন্ট বা প্রফেসর এটা মিলে কাজ করছেন। কিন্তু এটা পরবর্তীতে প্রোটিন ফোল্ড নামে যে নতুন যে AI এর যে মাধ্যমে আসলো, সে করলো কি, এই আগের যে ডাটাগুলো, সেই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে সে নিজেই কিন্তু প্রোটিনগুলো স্ট্রাকচার তৈরি করতে পারছে। তো যে কারণে প্রায় আমরা এখন খুব সহজে ওষুধ আমরা তৈরি করতে পারছি। তার একটা ছোট্ট এক্সাম্পল হলো আমরা কোভিডের সময় যে টিকাটা তৈরি করা, এটা কিন্তু অনেকেই জানেন না স্যার, আপনি বললেন, অনেকে জানে বা অনেকে জানে না, বেশিরভাগ মানুষ হয়তো জানে না। এটা AI দিয়ে তৈরি করা, এবং ওইটা সম্ভব হয়েছে এত দ্রুত। আমরা ওষুধ কিন্তু তৈরি করার কথা না, তাড়াতাড়ি বানায়ও তো নাই কখনো স্যার মানুষের আগে। হ্যাঁ, কিন্তু এই যে আমরা এক্সপেরিমেন্ট করবার আগে আমরা কিছু সিমুলেশন করে বের করতে পারলাম, তারপর আমরা ওষুধে হাত দিলাম। আর আগে যেটা হতো যে আমরা ওষুধ তৈরি করলাম, বিভিন্ন জায়গায় প্রয়োগ করে বের করতাম যে কোন ওষুধটা ইফেক্টিভ হচ্ছে, এটা আমরা এখন AI দিয়ে সিমুলেশন করে আগে আমরা জেনে নিতে পারছি। তার মানে আগামীতে ওষুধের কন্টেন্টগুলো ওই বলে দিতে পারবে যে এটা এটার মধ্যে যাবে। হ্যাঁ, সামনে যত ধরনের অসুখ আসুক না কেন, সেই অসুখগুলো আসার ক্ষেত্রে আমরা খুব সহজে AI ব্যবহার করে ওষুধ তৈরি করি। স্যার, এবার একটা স্ট্রেট কাট প্রশ্ন আমি যেটা দেখেছি রিসেন্টলি, আপনাকে জিজ্ঞেস করলে আমি খুব উত্তরটি পাবো আমি বিশ্বাস করি। এখন নাকি বিজ্ঞানীরা বলছেন যে খুব তাড়াতাড়ি হয়তো ক্যান্সারকে নিরাময় করা সম্ভব থ্রু DNA টেইলারিং উইথ দ্য হেল্প অফ AI। ইজ ইট ট্রু? হ্যাঁ, অবশ্যই কিছুটা সত্য অবশ্যই রয়েছে, এবং আমরা আশাবাদী। কারণ হলো যে ক্যান্সার হচ্ছে আসলে মূলত যে কোষগুলোকে মানে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো এই যখন বাইরে চলে যায় তখন সে নিজে কিছু প্রোটিন প্রডিউস করে, সেই প্রোটিনগুলোকে খুব ডিটেক্ট করে বের করা যায়। আবার সেটাকে আমরা কিভাবে কিউর করা যাবে সেই জন্য প্রচুর AI দিয়ে আমরা বিভিন্ন ধরনের তথ্যকে অ্যানালাইসিস করে তার জন্য ওষুধ আমরা তৈরি করতে পারবো। বিজ্ঞানীরা এখনো করছেন, কিন্তু আমার মনে হয় যে এটা আরো পারেনি এমন কিছু এখন পর্যন্ত দেখা যায়নি আসলে হিসেবে। হ্যাঁ, বিজ্ঞানীরা AI এর একটা মজার ব্যাপার হলো যে এটা মিলিয়নস বিলিয়নস অফ ডাটাকে অ্যানালাইসিস করতে পারে, যেটা আসলে মানুষের পক্ষে করা কঠিন। আবার হয় কি, আমরা ছোট চোখে সাধারণ ছোট ভুল চেঞ্জগুলোকে আমরা ধরতে পারি না। একটা এক্সরে দেখে আমরা হিউম্যান আই যতটুকু না ছোটখাটো ডিটেলসটা আমরা ধরতে পারবো না, কম্পিউটারের ক্ষেত্রে হয় কি, সেই ছোট ছোট ডিটেলসগুলোকে সে সহজে ডিটেক্ট করতে পারে বিভিন্নভাবে, বিভিন্ন ফিল্টারিং করে। যে কারণে অনেক সময় এই AI, আমি বলবো না যে মানুষকে রিপ্লেস করবে, বরং ডাক্তারদেরকে সহায়ক যন্ত্র হিসেবে নিঃসন্দেহে এটা তো করবে, করছে আর কি। মানে সে পজিটিভলি AI ইজ ইওর কম্প্যানিয়ন উইথ দ্য হেল্প আর কি।
ডাক্তারদেরকে রিপ্লেস করবে না, কিন্তু না, replace করা উচিত না, স্যার, হ্যাঁ ডাক্তারদেরকে অ্যাসিস্ট করবে এবং এটা আরো বেটার হবে, কারণ কি ডাক্তার আরো ইফিশিয়েন্টলি আরো অ্যাক্টিভলি বিভিন্ন ধরনের এগুলোকে খুব সহজে করতে পারবে। রোগীদেরকে রোগ নির্ণয়টা অনেক দ্রুত হবে, ওষুধ আমি তাড়াতাড়ি করে দিতে পারবো, পার্সোনালাইজড মেডিসিন হবে। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে ফিউচার প্রেডিকশন করা আর কি, প্রেডিক্টিভ অ্যানালাইসিস আমরা বলি। অর্থাৎ মনে করা যাক আমার 20 বছরের তথ্য যদি আমার কাছে থাকে, তাহলে কিন্তু আগামীতে আমার কি হবে সেটা কিন্তু প্রেডিক্ট করা যায়, এটাকে আমরা বলি প্রেডিক্টিভ অ্যানালাইসিস। মনে করা যাক আমার কাছে যদি 200 বছরের বাংলাদেশের জলবায়ুর ডেটা থাকে, তাহলে আমি ঠিক বলে দিতে পারবো বন্যাটা ঠিক কখন হবে আর কি, যেটা যদিও আমরা কিছুটা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি, কিন্তু কম্পিউটার কাছে এই ধরনের তথ্যগুলো যদি আমরা ইনপুট করে প্রেডিক্টিভ অ্যানালাইসিস করে একইভাবে আমরা কিন্তু একটা মানুষের আচ্ছা সামনে আরো 5 বছর বা নেক্সট ইয়ারে তার কি কি রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রাদুর্ভাব কি কি হতে পারে, এগুলো কিন্তু আমরা খুব সহজে প্রেডিক্টিভ অ্যানালাইসিস করে বের করতে পারি, মানে উইথ বেটার অ্যাকুরেসি। বেটার অ্যাকুরেসি, রাইট। ইন্টারেস্টিং স্যার, ইট ইজ ভেরি মানে ফ্যাসিনেটিং শুনতে। হ্যাঁ, শুধু তথ্য দিয়ে অনেক কিছু করা যায়, এটাই মজার। এবং ইটস অল ম্যাথস, আই গেস ইটস অল ম্যাথস, স্ট্যাটিস্টিক্স। রাইট স্যার। হাউ ইজ ইট পসিবল স্যার? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মানে এত ডেটা প্রসেস করে এটা ম্যাথমেটিক্সের মাধ্যমে বের করে, হ্যাঁ they you know what they say, যে the whole universe is running by mathematics and mathematics, হ্যাঁ even we are also data inside our body. আমাদের যে অণুপরমাণুগুলো রয়েছে সেই অণুপরমাণুগুলোকে ভাঙলে দেখা যাবে যে কোনোটা আরেকটু জটিল বলছি না, মানে এগুলোতে আসলে তথ্য তো এই তথ্যগুলোকে আমি একইভাবে যদি এই তথ্যকে ব্যবহার করে আরেকটা ক্লোন কপি করা সম্ভব, মানে সবকিছু রয়েছে, চারিদিকে রয়েছে তথ্য আর কি। স্যার আপনি তো স্যার হেলথের জায়গাটি আজকে বেশি ফোকাস করছি আমরা, কৃত্রিম বুদ্ধিমত্তার বইটি যে স্যার লিখেছেন সেখানে কি কি বিষয় স্যার স্থান পেয়েছে? শুধু হেলথ না, আমি কৃত্রিম বুদ্ধিমত্তা বইটা লিখেছি মূলত আমাদের জেনারেল অডিয়েন্সকে টার্গেট করে, এবং আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমাদের অনেকটা ভুল ধারণা রয়েছে। সেই ভুল ধারণাগুলোকে কিভাবে আমরা পজিটিভলি দেখতে পারি এবং কিভাবে আমরা ফিউচারে আরেকটু ভালো নিজেদেরকে ডেভেলপ করে এখানে অপরচুনিটি তৈরি করতে পারি, বিশেষ করে ছাত্রীরা যারা ফিউচারে জবের ব্যাপারে ভাবছে, ডাটা সায়েন্টিস্ট, ডাটা ইঞ্জিনিয়ারিং, এই জায়গাগুলোতে তারা টার্গেট করতে পারে। প্রথমে আমি যেটা বললাম, প্রায় 17 কোটি নতুন জব তৈরি হবে, এই 17 কোটি নতুন জবের জায়গায় কিন্তু আমরা ট্রাই করে দেখতে পারি। এই জায়গাটা আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি আমার বইয়ে। তারপর আমরা এই শুধুমাত্র এআই ছাত্রছাত্রী না, ডাক্তার কিভাবে ব্যবহার করতে পারবে, ব্যবসা যারা করতে চাচ্ছে, স্টার্ট আপ যারা করতে আছে, কিংবা একটা ছোট এসএমই প্রতিষ্ঠান যারা রান করছে, তারা তাদের প্রতিষ্ঠানকে কিভাবে এআই দিয়ে উপকৃত হতে পারে, এই উপকারের জায়গাগুলো আমি বিভিন্ন ছোট ছোট এক্সাম্পল এবং গল্পকারে, যেহেতু মানুষ গল্প সরলভাবে লিখেছেন, সরলভাবে ওইটা উপস্থাপন করেছে সবার জন্য। বইটা এবার বইমেলায় আসলো, প্লিজ বলবেন কোথায় পাওয়া যাচ্ছে? রকমারিতে পাওয়া যাচ্ছে, এবং রকমারিতে প্রি অর্ডার করলে আপনারা পাবেন। এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তা এই বইটা মূলত আমাদেরকে সেই কি কি জায়গাতে আমাদেরকে সহায়তা করবে সবার জন্যই, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি, এবং বাংলাতে সহজ ভাষায় যেন আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভয়টা কেটে যায়, এবং ফিউচারে আমি যেন নিজেই আমার বিভিন্ন ক্ষেত্রে আমি এটাকে প্রয়োগ করতে পারি। রাইট। এবং বাংলায় খুব দরকার ছিল স্যার আমাদের, আসলে আমরা শুনি অল্প অল্প করে হয়তো বুঝি, হয়তো অত অ্যাটেনশন দিই না, কিন্তু বাংলায় হলে হয়তো পুরোটা আমরা পড়ে বুঝতে পারবো আসলে হোয়াট ইজ এআই এন্ড হোয়াট ইজ গোইং টু। হ্যাঁ, আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা, আমরা যে কোনো কিছু বাংলা বললে আমরা খুব সহজে বুঝতে পারি বা গ্রহণ করতে পারি, সে কারণে বাংলাতে। স্যার আজ অবধি স্যার কেমন সাড়া পাচ্ছে স্যার বইটি তরুণদের মাঝে? বা আমি বিশেষ করে আমি স্নাতক এবং স্নাতক ছেলে মেয়েদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। তারা সবাই আগ্রহী যে তারা পড়াশোনার জন্য কোন সাবজেক্টটা নিবে, কৃত্রিম বুদ্ধিমত্তা কোন টপিকগুলো পড়লে ভালো হবে, তাদেরকেও আমি কিছুটা গাইড করেছি যে আচ্ছা এই টপিকগুলো তোমরা যদি পড়ো তাহলে এখান থেকে তুমি পরবর্তীতে ডাটা সায়েন্টিস্ট হওয়া যাবে, ডাটা ইঞ্জিনিয়ারিং হওয়া যাবে, এবং এই জায়গাটাতে প্রচুর জব অপরচুনিটি আসছে সামনে। এবং সামনের দিনগুলো স্কিল সেট থাকতে হবে সবার, আসলে আলাদা করে স্পেশালাইজড, রাইট? সবার আপনার মনে আছে মনে হয় যে 80-র দশকে আমাদের কিন্তু জবগুলোতে চাকরি নেওয়ার সময় একটা পজিশন ছিল, পদের নাম কম্পিউটার অপারেটর। জি স্যার, ছিল অনেক দিন ছিল অপারেটর। ওই সময় কিন্তু কম্পিউটার যারা জানে, কম্পিউটার টাইপ করতে পারে, তাদেরকে নেওয়া হতো। স্যার আমি একটু অ্যাড করি স্যার, 1 লক্ষ টাকা দিয়ে কম্পিউটার শিখেছে মানুষ, অ্যাপটেক নামে একটি প্রতিষ্ঠান ছিল, অনেকেই শিখেছে, এবং সেই শিক্ষাটা যেটা আমরা পারি এখন। হ্যাঁ, এখন কিন্তু জবের ক্ষেত্রে কিন্তু আর বলা হয় না যে কম্পিউটার লিটারেসিও বলে মনে হয়। হ্যাঁ,
এখন আগে কিন্তু সিভিতে যেমন লিখতো যে মাইক্রোসফট স্যার, ওয়ার্ড জি, পারি, জি, জি। এখন কিন্তু আর কেউ লেখে না যে আমি মাইক্রোসফট, এখন যেটা লিখে আই নো হাউ টু ম্যানেজ দ্য সোশ্যাল মিডিয়া, রাইট। আই নো হাউ টু ডু দ্য ডাটা অ্যানালাইসিস। এই জায়গাগুলোতে সামনে আসবে, যে কারণে তখন আমার মনে হয় আজ থেকে 2-3 বছর পর আর কেউ বলবে না যে আমি ডাটা অ্যানালাইসিস পারি, কারণ ওইটা ধরে নেওয়া হবে যে কম্পিউটার লিটারেসির মধ্যে লিটারেসির মধ্যে, কম্পিউটার লিটারেসির মধ্যে পড়ে যাবে এটা। বেসিক আর কি স্যার। হ্যাঁ, basic। এমএস ওয়ার্ড এক্সপার্টিস, রাইট স্যার। জি স্যার, আপনি অনেকভাবেই সবাইকে অ্যাওয়্যার করার চেষ্টা করছেন, একটা ফর্ম হচ্ছে বই, এবং সেই সঙ্গে আপনি ইউটিউব চ্যানেলও স্যার 2004 সালে খুলেছিলেন। হ্যাঁ, এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং স্যার, বিকজ ইউ হ্যাপেন টু বি দ্য ফার্স্ট মানে ইউটিউবার অফ বাংলাদেশ। না ওভাবে বলবো না। 2005-এর দিকে আমি যখন পিএইচডি শেষের দিকে, তখন আমি দেখলাম যে বাংলা ভাষায় ওয়েবসাইট আমাদের খুব কম আছে। নিউজ পেপার, প্রথম আলো বা অন্যান্য যে নিউজ পেপারগুলো রয়েছে সেই সময় রয়েছিল, কিন্তু নিউজ পেপারের বাইরে বাংলা ওয়েবসাইট খুব কম ছিলই না স্যার মনে হয়। এবং ওই সময়ে আমরা দেখলাম যে বাংলাতে ইউনিকোড বলে একটা সিস্টেম আছে। তো ইউনিকোডে কিভাবে লিখতে হবে এটা অনেকে জানতো না, তো যে কারণে আমরা বাংলাতে ইউনিকোড কিভাবে ব্যবহার করা যাবে, লেখালেখি করা যাবে, সবাই ওই সময় কিন্তু বাংলিশে লিখতো। তো আমি এটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করেছি, একটা ছোটোখাটো আন্দোলনের মতন, যে না তোমরা ইউনিকোড ব্যবহার করো। তাহলে এটারই একটা এক্সাম্পল হিসেবে 2006-তে আমি শুরু করেছিলাম বিজ্ঞানী.org নামে একটা প্ল্যাটফর্ম। বিজ্ঞানী.org-এ মূলত প্রথম দিকে আমি শখের বসে বিজ্ঞানীদের ইন্টারভিউ নিতাম, সাক্ষাৎকার নিতাম এবং ইউটিউবে রাখতাম। পরবর্তীতে দেখা গেল যে না, আমার সাথে আরও অনেকে যোগ দিল যে না স্যার আমরাও যোগ দিতে চাই। তারপর আমি প্রায় গত 3 বছর ধরে আমি বিজ্ঞানী.org-এ প্রচুর ভলান্টিয়ার পেয়েছি যারা এইভাবে বিজ্ঞানীদের সাক্ষাৎকার নিচ্ছে। স্যার বাঙালি কিরকম স্যার? সবই তো বাঙালি নিশ্চয়ই সেখানে। আমাদের সারা বিশ্বে আসলে অনেক কতজন আছে স্যার আনুমানিক যদি জিজ্ঞেস করি? আমার তো মনে হয় এই সংখ্যাটা 50,000 হবে। ওয়ান্ডারফুল। এই 50,000 মানুষজনকে খুঁজে পাওয়াটা, তো আমি যেটা করি অনেকটা হারিকেন খোঁজার মতো। স্যার 50,000 স্যার, হ্যাঁ, হিউজ নাম্বার। এটা হিউজ নাম্বার। আসলে কতজনকে এই পর্যন্ত ইন্টারভিউ করলেন স্যার? আমি 180 জনকে করেছি মাত্র এই গত 18 বছর। কারণ হলো এদেরকে খুঁজে পাওয়াটা খুব মুশকিল। হয়তো বা নরওয়েতে আছে, নরওয়েতে কোনো একজন পরিচিত মাধ্যম দিয়ে খুঁজলাম। Even I had the privilege to meet astrophysicist who works in America, নেভাডাতে থাকেন উনি, রিসেন্টলি এসেছিলেন। হ্যাঁ, he works on the deep state communication, চাঁদে কি করে মানে আওয়াজ কত তাড়াতাড়ি যাওয়া যায় সেটা নিয়ে কাজ করছেন এখন। আচ্ছা, আসলে আমাদের বাংলাদেশি বিজ্ঞানীরা ছড়াই ছিটায় রয়েছে, এবং সব থেকে আসলে বিজ্ঞানীরা হয় কি একটু ইন্ট্রোভার্ট হয়, তারা নিজেদের কথা প্রচার, আর সবাই তো এখন যুগ যদিও ইন্ট্রোভার্ট হওয়ার কারণে তাদেরকে অ্যাপ্রোচ করতে হয়, কনভিন্স করতে হয়। তারপর আমি যেটা করি তাদের কাজগুলোকে আগে একটু পড়ি, বুঝি। আমি যেটা একজন নিজেও বিজ্ঞানী, সুতরাং তার কাজগুলোকে উপলব্ধি করা এবং সেই অনুযায়ী আমি তখন তো যে কারণে আমি এই বিজ্ঞানীদের একটা আর্কাইভ করার চেষ্টা করছি গত প্রায় 16 বছর। এটা খুবই সিগনিফিকেন্ট কাজ করছেন স্যার আপনি, নিঃসন্দেহে। এবার আপনার চ্যানেলটি সম্পর্কে যদি একটু বলেন, আমরা কিভাবে খুঁজে পাবো চ্যানেলটি? আপনার নাম? আপনি ইউটিউবে যে কোনো জায়গায় সার্চ করলে হবে বিজ্ঞানী, BIGGANI .org লিটারালি একদম সরাসরি গেলে বিজ্ঞানী লিখলে পেয়ে যাবে। হ্যাঁ, বিজ্ঞানী সেখানে গেলে ইন্টারভিউগুলো 180 ইন্টারভিউ যেহেতু আছে ইতিমধ্যে, নিশ্চয়ই অনেক ইনফরমেশন সেখানে আছে স্যার। আমি যেটা চেষ্টা করেছি সেটা হলো বিভিন্ন বিষয়ের আমাদের যে বাংলাদেশি বিজ্ঞানীরা রয়েছেন, কেউ হয়তোবা মেডিকেল সায়েন্স নিয়ে করছেন, কেউ হয়তোবা AI নিয়ে করছেন, কেউ হয়তোবা ইতিহাস নিয়ে করছেন, কেউ হয়তো অর্থনীতি নিয়ে করছেন। তো এই বিজ্ঞানীগুলোকে খুঁজে খুঁজে তাদেরকে কনভিন্স করা যে আসেন আপনার কথাগুলোকে তুলে ধরবো। আমি যখন জাপানে যাচ্ছি তখন জাপানে বাংলাদেশি বিজ্ঞানীদেরকে খুঁজে খুঁজে তাদের ইন্টারভিউ, সবখানে ছড়িয়ে আছে, একদম সব দেশে, সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। আমি আজ পর্যন্ত মোটামুটি আমি নিজে কভার করেছি প্রায় 50টা দেশ হবে আমি নিজেই কভার করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ এই ইনফরমেশনটা শেয়ার করার জন্য। 50,000 বিজ্ঞানী সারা বিশ্বে ছড়িয়ে আছে এবং একজন আমাদের সঙ্গে আজকে ছিলেন পুরো আলোচনা জুড়ে। স্যার আপনার বইটির জন্য শুভকামনা জানানোর আগে অনুরোধ করছে দর্শকদেরকে সবাই আসলে বইটি পড়বেন, কারণ দিস ইজ সামথিং উইচ ইজ ভেরি রেলেভেন্ট টু দিস টাইম। সামনে টিকে থাকতে গেলে এটা দরকার। হ্যাঁ, টিকে থাকতে গেলে স্যার একদম সত্যি। হ্যাঁ, এবং চাকরি যদি পেতে হয় তাহলে সেখানে আসলে বুঝতে হবে যে কী করতে হবে সামনের দিনগুলোতে আমাদেরকে, এর সঙ্গে আমরা কীভাবে নিজেদেরকে কম্প্যাটেবল করব সেই বিষয়গুলো নিশ্চয়ই অবশ্যই ধারণা পাওয়া যাবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার টাইমের জন্য। আপনাকে ধন্যবাদ। আপনি এসেছেন আমাদের সিঙ্গাপুর থেকে এসেছেন, আবার সামনে এলে স্যার আপনার সঙ্গে আবার নিশ্চয়ই কথা হবে, সেই প্রত্যাশা রাখি। আরও ইনফরমেশন আপনাকে জানতে পারবো। প্রিয় দর্শক, আশা করছি আজকের আয়োজনটি আপনাদের জন্য উপকার বয়ে আনবে এবং নিশ্চয়ই আপনারা কিছু জানতে পেরেছেন এখান থেকে। বইটি পড়ার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ
এবং এআইকে আসলে নিজের কাছে ফ্রেন্ডলি করবার চেষ্টা করি আমরা, তাহলে আমাদের জন্য বেটার ফিউচার বয়ে আনবে। আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা রইল।